মামলা তদন্ত শুরু করলো সিবিআই। পুলিশের এফআইআর এর ধারাতেই খুন, গণধর্ষণ সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের। হাঁসখালি ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পরে মৃত্যু। নদিয়ার হাঁসখালি ধর্ষণ মামলার তদন্ত সিবিআই এর হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই তদন্ত শুরু সিবিআই এর। বুধবারই পুলিশ সুপারের কাছে ইমেল করে এফআইআর কপি চায় সিবিআই। সেই অনুসারে বুধবার দুপুরেই পুলিশ সুপার এফআইআর এর কপি পাঠিয়ে দেয় সিবিআই কে। হাঁসখালির ঘটনায় পুলিশের ধারাতেই এফআইআর দায়ের করল সিবিআই। খুন, গণধর্ষণ, তথ্য প্রমাণ লোপাট, একাধিক ব্যক্তি সংগঠিত হয়ে অপরাধ এবং নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। হাঁসখালির ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন নির্যাতিতার মা ও বাবা। আতঙ্কে পরিবার। ভয়ে কাউকে জানাতে পারেনি। কিসের ভয়? হুমকি দিচ্ছে। রাত্রে এসে আপনার বাড়ির সামনে এসে যদি আপনাকে হুমকি দেয়, রাত্রে আপনি ঘর থেকে বেরোবেন কি করে? হাঁসখালি কাণ্ডে আবার সিবিআই তদন্তের আদেশ। এর থেকে বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকারের উপরে কারো সামান্যতম আস্থা নাই। এখন যা পরিস্থিতি, আমার মনে হয় এই যে সরকার, তার এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নাই। বিজেপিতে কি ফাইন্ডিং হলো, গায়ে মানে না আপনি মরল, ওর ফাইন্ডিং কমিটির কি ভ্যালু আছে? তার লিগ্যাল এন্টিটি কি আছে? আইনের চোখে কোনো ভ্যালু আছে? এদিন এবিভিপির সদস্যরাও হাঁসখালির ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। যে শ্মশানে নাবালিকাকে দাহ করা হয় সেখানেও বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলা। রামপুরহাটের পর হাঁসখালি নিয়েও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিজেপির। নাড্ডার কমিটিতে যোগী রাজ্যের মন্ত্রী, সাংসদ। সিবিআই তদন্তকে প্রভাবিত করতেই কমিটি করছে বিজেপি। পাল্টা অভিযোগ তৃণমূলের। হাঁসখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তে সিবিআই। ফ্যাক্ট ফাইন্ডিং এ নামছে বিজেপিও। নদিয়ার হাঁসখালিতে 5 জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘোষণা পদ্ম শিবিরের। দলে উত্তরপ্রদেশের মন্ত্রী, সাংসদরা। নাড্ডার গড়ে দেওয়া টিমের সদস্যরা হলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা ভার্মা, যোগী মন্ত্রিসভার সদস্য বেবি রানী মৌরিয়া, মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর। রাজ্য থেকে টিমের একমাত্র সদস্য ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হাঁসখালি গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতিকে রিপোর্ট দেবে কমিটি। বগটুয়ের ঘটনার পরেও রামপুরহাটে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় বিজেপি। সেই টিমে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি, বিজেপি সাংসদ ব্রিজলাল, মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিং, ভারতী ঘোষ সহ 4 প্রাক্তন পুলিশ কর্তা। এবার বিজেপির দলের সব সদস্যই মহিলা। পদ্ম শিবির সূত্রে খবর, হাঁসখালির ঘটনাকে জাতীয় রাজনীতিতে নিতে চাইছে বিজেপি। জাতীয় মহিলা কমিশনকেও রিপোর্ট দেওয়ার পরিকল্পনা। বাংলায় নারী নির্যাতনের অভিযোগে সুর চড়াতে চান তাঁরা। আমরা স্পটে যাব এবং সেখানে গিয়ে আমরা পরিবারের সঙ্গে কথা বলবো। তারপর আমাদের বিভিন্ন মেম্বারের মতামত নিয়ে যে সমস্ত জায়গাতে আমাদের যাওয়া উচিত, অর্থাৎ হসপিটাল বা পুলিশ স্টেশন বা শ্মশান ইত্যাদি, সেই সমস্ত জায়গাতে আমরা যাব। এর আগে রামপুরহাট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও রিপোর্ট দিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রামপুরহাট রিপোর্টে অনুব্রত মণ্ডলেরও নাম করেন বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ টেনেই সিবিআই তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলছে তৃণমূল। আদালত সিবিআই দিয়েছেন আর বিজেপি আলাদা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করছে, তাহলে সিবিআই এর উপর আস্থা নেই। তদন্তকে প্রভাবিত করার জন্য, সিবিআই কে গাইডলাইন ঠিক করে দেওয়ার জন্য দলের তরফে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নাটক করা হচ্ছে। আমরা যেটা বলবো সেটাই সিবিআই তদন্তকে বলতে হবে। রাজ্য সরকার যারা ভালোভাবে তদন্ত করতে পারেননি, তারা যেন তার যে তথ্য সেগুলো লোপাট না করে সিবিআই এর হাতে তুলে দেন। বিজেপি সূত্রে দাবি, 2-3 দিনের মধ্যেই হাঁসখালি যাবেন বিজেপির 5 নেতা। নিউজ 18 বাংলা। আর এই আবহেই রাজ্যে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য সচিব
রূপালী ব্যানার্জি সিং। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সোমরাজের কাছ থেকে আরো তথ্য নেব। এবং সোমরাজ, যেরকম ঠিক এর আগের খবরে আমরা দেখছিলাম যে গোটা বিষয়টাকে একটা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, তারপরেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের হস্তক্ষেপ, সমীকরণটা কোন জায়গায় এবং তাদের কি কর্মসূচি রয়েছে? দেখো, ইতিমধ্যে রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের তরফে গোটা ঘটনায় হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে সদস্যরা তারা ইতিমধ্যে হাঁসখালিতে আক্রান্তের বাড়িতে গিয়েছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এবারে যেটা জানা যাচ্ছে, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যিনি সদস্য সচিব আছেন রূপালী ব্যানার্জি সিং, তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। আগামীকাল তার নদিয়া হাঁসখালি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয়, রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেই সূচি আগামীকালই চূড়ান্ত হবে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে আলোচনায় বসার একটা কথাও বলা হয়েছে। পুরো সূচিটাই আগামীকাল চূড়ান্ত হবে বলেই নবান্ন সূত্রে খবর। কিন্তু আগামীকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের মেম্বার সেক্রেটারি তিনি নদিয়ার হাঁসখালি যেতে পারেন, তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে তিনি বেশ কিছু বৈঠকও করতে পারেন এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গেও বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ সোমরাজ। অন্যান্য খবরে চোখ রাখি। ঝালদায় তপন কান্দু খুনের দিন আরও এক সিসি ক্যামেরার ফুটেজ সিবিআই এর হাতে। ফুটেজে ধরা পড়েছে খুনের দিন সকালে ওই এলাকাতেই ছিলেন খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেবর সিং। হোটেল মালিক সত্যবানকে রাতভর জেরা সিবিআই এর। আদালতের নির্দেশে 4 দিনের সিবিআই হেফাজত। ঝালদায় তপন কান্দু খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার হোটেল মালিক সত্যবান প্রামাণিক। মঙ্গলবার রাতভর হোটেল মালিক সত্যবান প্রামাণিককে জেরা করে সিবিআই। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ পুলিশের থেকে সংগ্রহ করেছে সিবিআই। ফুটেজে দেখা যাচ্ছে 13ই মার্চ সকাল 9:52:57 ঝালদার বিরসা মোড়ে এক অপরিচিত যুবকের বাইকে বসে রয়েছেন কলেবর সিং। একজন বাইকে পার হয়েছে, দুজন ছিল, তার মধ্যে পেছনে একজন যাকে কলেবর সিং নামে বলানো হয়েছে। আপনার দোকানের ফুটেজ? হ্যাঁ, ফুটেজ আমার দোকানে ফুটেজ। বিরসা মোড় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাঘমুন্ডির রাস্তাতেই খুন হন তপন কান্দু। তপন কান্দু 13ই মার্চ বিকেলেই খুন হন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে জেরায় আরো অনেক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন সিবিআই এর গোয়েন্দারা। ধৃত সত্যবান প্রামাণিককে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। নরেন কান্দুর সঙ্গে আপনার বাবার বন্ধুত্ব ছিল? অমনি বন্ধুত্ব মানে ব্যবসা করতে জায়গা জমিনে। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের অনুমান নরেন কান্দু সত্যবানের হোটেলে বসেই তপন কান্দু খুনের পরিকল্পনা করে। নরেন কান্দুরও ওই হোটেলে যে যাওয়া আসা ছিল তা জানা গেছে হোটেল কর্মীরই বক্তব্যে। এই হোটেল কার? সত্যবান প্রামাণিক। এখানে কারা কারা আসতো? নরেন আসতো? হ্যাঁ, প্রায় আসতো। প্রায় না, ওই ভোটের আগে আসতো, আর তারপর আলোচনা হয়তো ওই জমি জায়গা। 13 তারিখ যেদিন এখানে খুন হয়, হ্যাঁ, ওদিন আমি ছিলিনি স্যার। আপনি ছিলেন না? আমি ছিলাম। তারপরে আসতো কি? তারপরে এসছে? তারপরে ওই একদিন আসে নাই। নরেন আসে না? আসে নাই। তার আগে আসতো? তার আগে আসতো। নরেন কান্দুর বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। সত্যবানকেও চিনতেন নিহত কাউন্সিলরের স্ত্রী। খুনের ঘটনায় সত্যবানের যোগে বিস্মিত নিহত কাউন্সিলরের পরিবার। আপনি কি মনে করেছিলেন যে সত্যবানও এই খুনে জড়িত থাকতে পারে? আমি তো সেটা মনে করি নাই, কিন্তু ওই নরেন কান্দুর সঙ্গে মেলামেশা ছিল, আমার সন্দেহ ছিল, কিন্তু আমি ভাবতে পারি না মানুষটা এরকম করতে পারে, কারণ আমার স্বামী কারোর সঙ্গে শত্রুতা করে নাই, তাকে কেন হত্যা করলো সবাই মিলে। এদিন সিবিআইয়ের ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তপন কান্দু খুনে সত্যবানকে জেরা করে আর কেউ এই ঘটনায় জড়িত কিনা তাও জানার চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। তাকে 5 সপ্তাহ যেতে হবে না সিবিআই দফতরে। হাজিরা স্থগিতাদেশ দিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আইন আইনের পথে চলবে। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলা। মঙ্গলবার বিকেলে টান টান নাটক। বিকেল 5:30টার মধ্যে সিবিআই হাজিরার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যান তৎকালীন শিক্ষামন্ত্রীর আইনজীবী। সিঙ্গল বেঞ্চের যাবতীয় বিচার প্রক্রিয়ার উপর 1 দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বড় স্বস্তি পান পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হাজিরায় 5 সপ্তাহ স্থগিতাদেশ দিল আদালত। এর ফলে 5 সপ্তাহ যেতে হবে না সিবিআই দফতরে। মামলার পরবর্তী শুনানি 13ই মে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর স্বস্তি, শুরু চাপানুতর। আরও হতাশায় ডুবে যাবেন চাকরি প্রার্থীরা, বলছে বিজেপি। যারা চাকরি যোগ্যতা থাকা সত্ত্বেও পাননি, এই রায়ে আরো তাদের হতাশা, আরো দীর্ঘশ্বাস আরো বাড়বে এবং তারা আগামী দিনে সাধারণ মানুষের মনে হবে যে প্রভাবশালী হলে পরে, নেতা মন্ত্রী হলে পরে চুরি করলেও হয়তো আদালতের হাত থেকে বেঁচে যাওয়া যায়। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি বিচার ব্যবস্থা এবং ভারতবর্ষের আইন ব্যবস্থার প্রতি আস্থা রাখে না। এটা প্রমাণ করে তারা আইন ব্যবস্থাকেও নিজেরা করায়ত্ত করে তাদের অঙ্গুলি হেলনে চালাতে চায়। যেখানে বিচার ব্যবস্থার কোনো রায় তাদের মোতাবেক হয় না বা তাদের ইচ্ছা অনুসারে হয় না, তখনই তারা সেটা হজম করতে পারে না, তারা এই ধরনের কথা বলে। 35 দিনে রক্ষা কবচ পার্থ চট্টোপাধ্যায়ের, এ নিয়ে উত্তপ্ত রাজনীতি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর এদিকে হাইকোর্টে রীতিমতো তুলকালাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট, তৃণমূলপন্থী আইনজীবীদের। অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবেন, কড়া বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাইকোর্টের ভেতরে ও বাইরে নজিরবিহীন বিক্ষোভ। তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট। নিট হল, 17 ও 1 নম্বর আদালতের অনেকটা কাজের সময় পণ্ড। সম্প্রতি রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতির রহস্য ভেদে হাফ ডজন সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ সম্পর্কে সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণের প্রতিবাদে তাঁর এজলাস বয়কটের ডাক দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। এ নিয়েই তুলকালাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 17 নম্বর এজলাসের মধ্যে স্লোগান। এজলাসের বাইরে তৃণমূলপন্থী এবং বাম বিজেপিপন্থী আইনজীবীদের মধ্যে বেঁধে যায় গন্ডগোল। ফিরতে হয় রেজিস্ট্রার জেনারেলকেও। অভিযোগ, এজলাসে আইনজীবীদের একাংশকে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধার মুখে পড়েন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরই মধ্যে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কল্লোল মণ্ডলকে তাড়া করেন আইনজীবীদের একাংশ। তিনি ঢুকে পড়েন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন তিনি। অভিযোগ, 4 মহিলা আইনজীবীকে হেনস্থা করা হয়েছে। অভিযোগ শুনে এজলাস ছাড়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমরা কাউকে রেস্ট্রেন করিনি, বরঞ্চ তারা ফোর্সফুলি ঢুকেছে, আমাদের মেম্বারদের মারধর করেছে, আমাদের মহিলা মেম্বাররা ইনজিওর্ড হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এজলাসে ঢোকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলপন্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ বিচারপতিকে এজলাস বয়কটের কথা জানান। বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কল্লোল মণ্ডল জানান, কোনো বয়কটের সিদ্ধান্ত হয়নি। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যারা মামলা করতে চান তারা থাকুন, যারা মামলা করতে চান না তারা বেরিয়ে যান। আমি সব পক্ষের আইনজীবীর উপস্থিতিতেই নির্দেশ দান করব, একতরফা কোনো নির্দেশ দেব না। এরপরেই আদালত কক্ষ ছাড়েন তৃণমূলপন্থী আইনজীবীরা। তবে এজলাসে সাংবাদিকদের থাকা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ। এর প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম অন্যতম স্তম্ভ, সর্বত্র কাজ করে, তাদের এজলাস ছেড়ে যেতে বলবো? এমন পাপ কাজ করতে পারবো না, সরি। এদিন বর্ষিয়ান আইনজীবী চণ্ডীচরণ দের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমি দুর্নীতি দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমার মাথায় বন্দুক ঠেকালেও থামবো না। এই দুর্নীতি বন্ধ করতে সাহায্য করুন। জবাবে চণ্ডীচরণ দে বলেন, দুর্নীতি বন্ধ হোক তিনিও চান। কলকাতা উচ্চ ন্যায়ালয়ের ইতিহাসে এই জিনিস বিরল। কলকাতা হাইকোর্টের আমাদের যে হেরিটেজ আছে, সেটা আমরা যতই চেষ্টা করুক, আমরা এদেরকে সেই জিনিস নষ্ট করতে দেব না। হাইকোর্টে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে পদক্ষেপের আশ্বাস দেন প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। সুন্দরবনে হেলিপ্যাড। কাকদ্বীপ, পাথর প্রতিমা, গোসাবা ও ডায়মন্ড হারবারে তৈরি হচ্ছে 4টি স্থায়ী হেলিপ্যাড। প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত দুর্গম এলাকায় পৌঁছতেই হেলিপ্যাড তৈরির ভাবনার একই সঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ চলছে কাকদ্বীপের বিভিন্ন ব্লকে। সুন্দরবনের বুক জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত। বছরে একাধিকবার ছোট বড় ঘূর্ণিঝড়ের মুখে পড়ে সর্বশান্ত হয় সুন্দরবনের বিভিন্ন প্রান্ত। ঝঞ্ঝা বিধ্বস্ত অনেক এলাকায় সড়ক পথে পৌঁছানো কঠিন হয়ে যায়। ঠিক সময়ে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছতে বেগ পেতে হয়।
সে কথা বিবেচনা করেই সুন্দরবন এলাকায় 4টি স্থায়ী হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটা ডায়মন্ড হারবারে আছে, এটা কাকদ্বীপ, পাতা প্রতিমা, গোসাবা, এই স্ট্র্যাটেজিক লোকেশন আছে যেখানে যখন ডিসাস্টার হয় ইমিডিয়েটলি ওখান থেকে আমরা রিলিফ মেটেরিয়াল আর ম্যান পাওয়ার মেশিনারি সব মুভমেন্ট করাতে পারি। আমরা চেষ্টা করছি জুন মাসের আগে এসব হেলিপ্যাডগুলো রেডি হয়ে যাবে। কাকদ্বীপ স্টিমারঘাট এলাকায় শুরু হয়ে গিয়েছে কাজ। অন্যদিকে কাকদ্বীপ মহকুমার প্রতিটি ব্লক জুড়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ শিবির চলছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাপে কামড়ানো থেকে পরিত্রাণ পেতে কি করণীয় তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে। আমরা বাঁচবো কি করে, আমাদের পরিবার বাঁচবে কি করে, আমাদের আশেপাশে স্থানীয় মানুষরা কি করে বাঁচাতে পারবো, আমরা সেই ট্রেনিংটাই আমরা এখান থেকে পেলাম। আইলা, আমফান, ইয়াস থেকে বুলবুল রীতিমতো প্রকৃতির সঙ্গে লড়াই করে প্রতিদিন বেঁচে থাকা সুন্দরবন জানে বিপর্যয়ের মানে। জেলা প্রশাসনের উদ্যোগে তাই কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা ব্লকের প্রতিটি পঞ্চায়েতের বাসিন্দাদের বিপর্যয় মোকাবিলার পাঠ দেওয়ার কাজ চলছে জোর কদমে। ঘূর্ণিঝড়ের সময় কি কি করণীয় না সেগুলো নিয়ে বলা হলো। সাপ কামড়ালে আপনারা কি করবেন, কি করবেন না, আগুন লাগলে আপনারা কি করবেন, কি করবেন না, এইগুলো নিয়ে যে বিশেষত ট্রেনিংটা ছিল। কোনো ডিজাস্টার মানুষকে একটা লার্নিং দেয়, আগেটাতে কি হয়েছে সেখানে লার্নিং পেয়েছে, সেই মতো করে সে তৈরি হবে। ঠিক তেমনি করে যদি কোনো ঝড় আসে তার প্রিপেয়ারনেস আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি হলে পরে অনেক কিছু কমে যেতে পারে। প্রতিবার ঝড় আসে, প্রতিবারই ঘুরে দাঁড়ায় সুন্দরবন। বিপর্যয়ের মুখে ঘুরে দাঁড়াতেই ঝড়ের মোকাবিলার প্রশিক্ষণ। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।